হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের স্ট্যাটিস্টিক্স আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী, অর্থাৎ কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালীর দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তৈরি এবং দ্বিতীয়টি হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তৈরি। বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তৈরির ধাপ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে তথ্যের ক্রমবিন্যাস, অর্থাৎ ডেটা সেটের ভ্যালুগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে। সংগৃহীত তথ্যসমূহকে মানের ভিত্তিতে পুনরাবৃত্তি ছাড়া ঊর্ধ্বক্রম অনুসারে প্রথম কলামে উপস্থাপন করা হয়, অর্থাৎ আমার ডেটা সেটের ভ্যালুগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে আমি প্রথম কলামে সেগুলোকে প্লেস করব। দ্বিতীয় কাজটি হচ্ছে ট্যালি চিহ্ন বসানো। অতঃপর দ্বিতীয় কলামে তথ্য সারির যে মানটি যতবার আছে বা ঘটেছে সে তথ্য বরাবর ট্যালি চিহ্নের সাহায্যে দেখানো হয়। গণসংখ্যা এখন প্রতিটি তথ্য মানের সাথে সংশ্লিষ্ট ট্যালি চিহ্ন গণনা করে তথ্যের গণসংখ্যা হিসেবে তৃতীয় কলামে নিজ নিজ তথ্য মানের বিপরীতে লেখা হয়। এই ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারি। আমরা উদাহরণটা দেখলে সহজে সব বুঝে যাব। উদাহরণ আমাদেরকে বলছে, নিচে কোন কলেজের 20 জন শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যার তথ্য দেওয়া আছে। একটি বিচ্ছিন্ন গণসংখ্যার সারণী তৈরি করতে হবে আমাদেরকে। কিছু ডেটা দেওয়া আছে আমাদের 7, 4, 8, 5 এভাবে করে লাস্টে 5, 4 এরকম কিছু ডেটা দেওয়া আছে আমার। এই সবগুলো ভ্যালু হচ্ছে আমার প্রত্যেকটা শিক্ষকের ফ্যামিলি মেম্বার সংখ্যা। এখন আমার প্রথম কাজ কি ছিল, আমরা একটু আগের স্লাইডে যদি ব্যাক করি, প্রথম কাজ ছিল তথ্যের ক্রমবিন্যাস, অর্থাৎ আমার প্রথম কাজটা হবে এই ডেটা সেটটিকে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া। আমরা একটু দেখি এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, 2। হ্যাঁ, 2 সবচেয়ে ছোট ভ্যালু, সো এখানে আমি সবার আগে 2 লিখবো। এরপরে 2 থেকে বড় 3, 4 সিরিয়ালে আমরা যাব এবং সর্বোচ্চ ভ্যালুটা খুঁজে বের করলাম, সেটা হচ্ছে 11। সো আমার এখানে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 11 এবং লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 2। সো আমার প্রথম কাজ হবে এই 2 থেকে 11 পর্যন্ত যে কয়টা ভ্যালু এখানে অবস্থান করছে সেই ভ্যালুগুলোকে ছোট থেকে বড় করে সাজিয়ে প্রথম কলামে সেটাকে বসানো। আমরা আগের স্লাইডে যাই একটু, সেখানে বলছে ট্যালি চিহ্ন বসানো। দ্বিতীয় কাজ ছিল আবার ট্যালি চিহ্ন বসানো এবং তৃতীয় কাজ হচ্ছে আমার গণসংখ্যা নির্ণয় করা। বা ট্যালি চিহ্নের কাজটা হচ্ছে, ট্যালির কাজটা হচ্ছে এরকম যে এই যে আমি 2, 3, 4, 5, 6 সব লিখেছি, এই বরাবর এই ভ্যালুগুলো এই ডেটা সেটে কতবার এসেছে সেটাই হচ্ছে আমার ট্যালির কাজ। দেখি আমরা একটু এই 2 ভ্যালুটা এই ডেটা সেটে কতবার এসে আমরা চেক করি। 2 এসেছে একবার এবং দুবার, এখানে যেন আমি 2টা ট্যালি দিয়েছি। আমরা এটা করার সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে আমরা ফার্স্টে এভাবে সিরিয়ালি সবগুলো লিখবো, লেখার পর আমরা ডেটা সেট থেকে চেক করবো। ফার্স্টে চেক করে সেই অনুযায়ী ট্যালি বসাবো। প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 7, সো এই 7 আমি কোথায় পেলাম, 7 হচ্ছে এখানে। 7 যেহেতু একবার এসেছে প্রথমবার, সো আমি একটা দাগ দিলাম। আচ্ছা, এরপরে পেলাম কত, 4, 4 একবার এসেছে তাই 4 ঘরে আমি একটা দাগ দিলাম, প্রথম একটা দাগ হবে এখানে। এরপরে এসেছে 8, সো 8 জন্য 8 ঘরে একটি দাগ পড়বে। 5 জন্য আবার 5 ঘরে একটি দাগ দিলাম। এখন দেখবো 4টি আবার রিপিট হয়েছে। এখন আমরা কি করব, 4 জন্য আগে একটি ঘরে দাগ দেওয়া ছিল, এখন তার পাশে আমি আরেকটি দাগ বসিয়ে দিব। 6 ঘরে 6 জন্য প্রথম দাগটি দিব। তারপরে 2 এর জন্য অবশ্যই প্রথম দাগ হবে। এরপরে আসছে আমাদের 8। আর লক্ষ্য করো এখানে 8 কিন্তু আমাদের আগে একবার এসেছিল, সো আলটিমেটলি আমাদের 8 কিন্তু একটি দাগ অলরেডি আছে। যেহেতু দ্বিতীয়বার 8 এসেছে, সো আমি সুন্দর করে এই আগের একটা দাগের পাশে এভাবে এপাশে আরেকটা দাগ বসিয়ে দিব। এভাবে করে যেতে 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 সবগুলো ভ্যালু বসানোর পরে আমি দেখবো যে 2 এর পাশে দুটা দাগ পড়েছে, 3 এর পাশে 2টা, 4 এর পাশে 3টা, এভাবে আমরা দেখতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে গণসংখ্যা নির্ণয় করা। গণসংখ্যা নির্ণয় করা কিছুই না, জাস্ট ট্যালির কয়টা ট্যালি আমি বসিয়েছি সেটি কাউন্ট করা। ট্যালি এখানে কয়টি আছে, 2টি, সো 2 বসিয়েছি। ট্যালি 2টি আছে তাই 2 বসিয়েছি। এখানে 3টি আছে তাই 3 বসিয়েছি। এভাবে সবগুলো গুনে 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 আমি এখানে বসিয়ে দিব। এখন আমি একটু মজার জিনিস খেয়াল করি, এই যে প্রত্যেকটা ভ্যালুর যে গণসংখ্যা, এই প্রত্যেকটা ভ্যালুর গণসংখ্যা যদি আমি যোগ করি সেটি আমার টোটাল ডেটা সেটের যে কটা ভ্যালু ছিল সেই ভ্যালুর সমান হবে। এরপরে আমরা একটু দেখি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তৈরির ধাপ। গণসংখ্যা বিন্যাস তৈরির সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। পরিসংখ্যান গবেষকগণ তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই গণসংখ্যা বিন্যাস তৈরি করে থাকেন। গণসংখ্যা বিন্যাস তৈরির সচরাচর ব্যবহৃত ধাপগুলো নিম্নে আলোচনা করা হলো। বেসিক্যালি কোনো ফিক্সড নিয়ম নেই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য, বাট স্ট্যাটিস্টিশিয়ানরা তাদের কাজের জন্য একটা মোটামুটি রুল ফলো করে থাকেন। সেটি হচ্ছে এরকম, প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, এরপরে শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, বিভিন্ন শ্রেণীর সীমা নির্ণয় এবং সর্বশেষ গণসংখ্যা ও ট্যালি মার্ক বসাতে হবে। পরিসর নির্ণয়টা হচ্ছে একটা ডেটা সেটের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর যে পার্থক্য, অর্থাৎ রেঞ্জটা, ডেটা সেটের ভ্যালুটা কোথা থেকে কিসের মধ্যে আসতেছে
কোন উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে। পরিসরের সাথে শ্রেণী ব্যাপ্তির আকার নির্ণয় করা হয়। কোন তথ্য সারির সর্বোচ্চ মান h এবং সর্বনিম্ন মান l যদি হয়, তবে পরিসর হবে রেঞ্জের শর্ট ফর্ম হচ্ছে r ইকুয়াল টু h মাইনাস l। অর্থাৎ ডেটা সেটের হাইয়েস্ট ভ্যালুটা আমরা খুঁজে বের করতে হবে এবং লোয়েস্ট ভ্যালুটা খুঁজে বের করতে হবে। এরপরে এই হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট যে ভ্যালুটা আমি পাবো সেটি হচ্ছে আমার ডেটা সেটের পরিসর। এর পরের কাজ হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করা। গণসংখ্যা বিন্যাসে যে করে শ্রেণী থাকে তাকে শ্রেণী সংখ্যা বলে। অর্থাৎ আমার কয়টি ক্লাস হবে সেটি আমাদের বের করতে হবে। ইহা সাধারণত তথ্যের আকার ও উপাত্তের পরিসরের উপর নির্ভর করে। পরিসংখ্যান বিদ্যার মতে শ্রেণী সংখ্যা 5টির কম কিংবা 25টির বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ আমার ডেটা সেটে আমি কয়টি ক্লাস নিব সেই ক্লাস সংখ্যা জেনারেলি 5টা থেকে ছোট হবে না এবং 25টা থেকে বেশি হওয়া উচিত না। আবার h স্টার্স শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য নিম্নলিখিত সূত্র প্রদান করে। সূত্রটি হচ্ছে k is equal to 1 plus 3.322 log 10 base n। এখানে n টি হচ্ছে আমার সমগ্রের একক সংখ্যা, অর্থাৎ আমার ডেটা সেটে টোটাল কতটি ভ্যালু আছে। যদি 100টি ভ্যালু থাকে তাহলে 100টি, যদি আমি 100 জনের ওয়েট নিয়ে কাজ করি তাহলে সেখানে ভ্যালুটা হবে 100, কারণ আমার ডেটা সেটে 100 জনের ওয়েট অর্থাৎ 100টা ভ্যালু আছে। k হচ্ছে আমার শ্রেণী সংখ্যা, অর্থাৎ আমি কয়টি ক্লাস নিব সেটি আমার k এর মাধ্যমে বের হবে, এবং log base 10 হচ্ছে আমার 10 ভিত্তিক লগারিদম। এই সূত্রে যদি আমি জাস্ট বসিয়ে দিই n এর মান, তাহলে আমার k ভ্যালু যেটি আসবে সেটি হচ্ছে আমার শ্রেণী সংখ্যা। উল্লেখ্য এখানে এই k এর মান যদি আমার দশমিক আসে, আমার কাজ হবে পরবর্তী পূর্ণ সংখ্যাতে সেটিকে কনভার্ট করে নেওয়া। শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। শ্রেণী ব্যাপ্তি বলতে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মানের পার্থক্যকে বোঝায়। শ্রেণীর উচ্চ সীমা হতে নিম্ন সীমা মানের মধ্যে ড্যাশ চিহ্ন দিয়ে একটি শ্রেণী প্রকাশ করা হয়। শ্রেণী ব্যাপ্তি যতদূর সম্ভব সমান রাখা উচিত। যদি কোনো তথ্য সারির পরিসর r হয় এবং তাকে k সংখ্যক শ্রেণীতে ভাগ করা হয়, তবে শ্রেণী ব্যাপ্তি ci হবে এত। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। শ্রেণী ব্যাপ্তি বলতে বুঝিয়েছে আমরা যে প্রত্যেকটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসের দুইটা ভ্যালু থাকবে, একটা হাইয়েস্ট আপার লিমিট, একটা লোয়ার লিমিট, অর্থাৎ একটি সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান ওই স্পেসিফিক ক্লাসের জন্য। এই ক্লাসের একটা হাইফেন দিয়ে বুঝাই এই রেঞ্জে, অর্থাৎ আমি যদি বলি আমার 10 থেকে 100 পর্যন্ত ভ্যালু আছে, সো আমি যদি ক্লাস নিই 10 থেকে 20, এটা মানে বোঝাচ্ছে এই 10 থেকে 20 এর ভিতরে কয়টি ভ্যালু আছে বা কত এর গণসংখ্যাটা কত। সো এই ভ্যালুটা হচ্ছে, এটাকে আমরা বলি ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যাপ্তি। আমার যদি টোটাল তথ্য যদি পরিসর r হয় এবং আমি যদি জানতে পারি যে আমি কয়টা শ্রেণীতে ভাগ করব, অর্থাৎ k এর মান যদি আমি জেনে যাই, তাহলে এই পরিসরকে যদি আমি k দিয়ে ভাগ করি, তাহলে আমি জেনে যাব আমার প্রত্যেকটা ক্লাসের যে ব্যাপ্তি সেটি কত হবে, প্রত্যেকটা ক্লাস ইন্টারভাল কত হবে সেটা আমি পেয়ে যাব। সো ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যাপ্তির সূত্রটা হচ্ছে r বাই k, যেখানে r হচ্ছে আমার পরিসর এবং k হচ্ছে আমার শ্রেণীর সংখ্যা। এরপরে আমরা আসি বিভিন্ন শ্রেণীর সীমা নির্ণয়। এখানে কি বলছে, শ্রেণী সীমা এমনভাবে নির্ণয় করতে হবে যেন শ্রেণীগুলো পারস্পরিকভাবে একটি হতে অন্যটি ভিন্ন হয়। শ্রেণী সীমা নির্ণয় করার সময় শ্রেণীর মধ্যমান এই ব্যাপারটা মনে রাখা বাঞ্ছনীয়। গণসংখ্যার বিন্যাস প্রস্তুত করার সময় শ্রেণী সীমা নির্ধারণে সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন ক্লাসে বা শ্রেণী যে সীমা আমি নির্ণয় করব, এমনভাবে নির্ণয় করতে হবে যেন একটার ভিতরে একটা ওভারল্যাপ না করে। অর্থাৎ আমি যদি একটি ক্লাস নেই 10 থেকে 20 এবং পরেরটা যদি আমি 15 থেকে 25 নেই, তাহলে কিন্তু হবে না, কারণ 15 থেকে 20 এই অংশটুকু আমার 10 থেকে 20 এর ভিতরেও আছে এবং 15 থেকে 25 এর ভিতরেও আছে। সো আমার এমনভাবে নিতে হবে যাতে একটি আরেকটার সাথে ওভারল্যাপ না করে। এই দুটি পদ্ধতি হচ্ছে, একটি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি এবং অন্তরটি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। প্রথমটা আছে বহির্ভুক্ত পদ্ধতি। এখানে বহির্ভুক্ত পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। এই পদ্ধতিতে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে নির্ধারণ করা হয়। এতে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর বহির্ভুক্ত ধরে পরবর্তী শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়। যেমন এখানে আমার একটা টেবিল আছে, টেবিলে দুটি কলাম। এখানে একটি ক্লাস, এই 20 এবং 30 হচ্ছে একটি ক্লাসের নিম্নসীমা এবং একই ক্লাসের বা একই শ্রেণীর উচ্চসীমা। নিম্নসীমা হচ্ছে 20 এবং উচ্চসীমা হচ্ছে 30। নিম্নসীমা 30, উচ্চসীমা 40। সো এখন এই কথাটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে 30 হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ যদি আমার এই ক্লাস রেঞ্জের একটা ভ্যালু যদি 30 আসে, সো এই 30 ভ্যালুটাকে আমি কোন ক্লাসে ইনক্লুড করব। সো এটা প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে, যেহেতু 30 এখানে প্রথম ক্লাসেও আছে দ্বিতীয় ক্লাসেও আছে। সো এখানে আমার কাজ করতে হবে যে এই 30 ভ্যালু যদি আমার আসে কখনো, তাহলে 30টা আমি দ্বিতীয় ক্লাসে ইনক্লুড করব, অর্থাৎ নিচে আমি দ্বিতীয় শ্রেণীতে এটি অন্তর্ভুক্ত করব। এবং এই যে 40টি, এই যে 40 আবার 40 এসেছে, এখানে 40 দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা
এবং একই সাথে 40 তৃতীয় শ্রেণীর নিম্নসীমা। সো এই ভ্যালুটা যখন আসবে তখন আমি 40কে পরবর্তী শ্রেণীর তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করব, অর্থাৎ 40 ভ্যালুটা আসলে আমি দ্বিতীয় ক্লাসে না নিয়ে সেটাকে তৃতীয় ক্লাসে নিব। এরপরে আসছে আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতে কোন শ্রেণীর উচ্চসীমা নির্দেশক সংখ্যাটিকে ওই শ্রেণীভুক্ত করা হয় এবং উচ্চ সীমার পরবর্তী সংখ্যা শ্রেণীর নিম্নসীমা নির্দেশ করে। এখানে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে ভালো বুঝতে পারবো। নিম্নসীমা এবং উচ্চসীমা অর্থাৎ একটি ক্লাসের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 20 এবং ওই ক্লাসের আপার ভ্যালু বা হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 29। সো এখন আমাকে এই অন্তর্ভুক্ত পদ্ধতি যেটা আমাকে বলে সেটি হচ্ছে, এখানে দেখো 20 এবং 29 সংখ্যা দুইটি প্রথম শ্রেণীর 30 প্রথম শ্রেণীর এবং 30 এবং 39 সংখ্যা দুটি দ্বিতীয় শ্রেণীতে পড়েছে। অর্থাৎ এই যে আমার ভ্যালুটা 29, এই 29 ভ্যালুটা আমার প্রথম শ্রেণীতে পড়ছে এবং 30 ভ্যালুটা আমার দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। এটি হচ্ছে আমার অন্তর্ভুক্ত পদ্ধতি, অর্থাৎ যেই ভ্যালুটা সেই ক্লাসেই ইনক্লুড করছে। গণসংখ্যা ও ট্যালিমার্ক। গণসংখ্যা ট্যালিমার্কের ব্যাপারটি আমরা আগে দেখে এসেছি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন পড়ার সময়। তথ্য সারির প্রতিটি মান যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণী বরাবর পরবর্তী কলামে ওই মানের জন্য একটি ট্যালি চিহ্ন দেওয়া হয়। কোন শ্রেণীর বিপরীতে 4টি ট্যালি চিহ্নের পরে পঞ্চম ট্যালি চিহ্নটি দিতে হয়। আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন পড়ার সময় আমরা ট্যালি ব্যাপারটা দেখেছি, কিন্তু সেখানে 3-এর বেশি ট্যালি ছিল না, কিন্তু এই ভ্যালুটা তো 10, 15, 20 হতে পারে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 4টা ট্যালি যদি কোনো ক্লাসে হয়ে যায়, সাপোজ ওই ক্লাসের ভিতরে 4টা ভ্যালু চলে আসলো, সো আমি 4টা দাগ দিলাম, কিন্তু 5 নাম্বার দাগের বেলায় আমরা যেটা করি সেটি আমরা এভাবে আর এইভাবে কেটে দিই। এই কেটে দেওয়া অংশটুকু আমাদেরকে বোঝায় 5। এই 4 পর্যন্ত বুঝতেই পারছি, এখানে 1, 2, 3, 4, অর্থাৎ এখানে গণসংখ্যা হবে 4। কিন্তু যদি 5 নাম্বার আবার রিপিট হয়, 5 নাম্বার যদি একই ক্লাসে আরেকটা ভ্যালু এসে পড়ে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 4টা ভ্যালু 4টা টালি দিয়েছিলাম, সেই টেলটাকে আমরা আর এইভাবে কেটে দেবো। সো এই ভ্যালুটা, এই চিহ্নটা আমাদের বোঝাবে এখানে 5টা গণসংখ্যা রয়েছে। তারপর প্রতিটি শ্রেণীর সাথে সংশ্লিষ্ট ট্যালি গণনা করে শ্রেণী গণসংখ্যা হিসেবে পরবর্তী কলামে নিজ নিজ শ্রেণীর বিপরীতে লেখা হয়। অর্থাৎ যদি আমরা কোনো ক্লাসে এভাবে আসে, তাহলে আমি তার পাশে গণসংখ্যা কত লিখবো 5। এরকম 4টা দাগ থাকলে আমি লিখবো 4। সো এইভাবে আমি যদি ডান পাশের কলামে গণসংখ্যা বসিয়ে দিই, তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন প্রস্তুত হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পরবর্তী আরো একটি ক্লাসে।